তুমি আমার উপর রেগে নেই। কথা দুই হাত দিয়ে আলতোভাবে ইভানের গলা জড়িয়ে ধরে বলল। ইভান কথার কপালে হাত দিয়ে বলল, তুমি কি অসুস্থ? জ্বর টর আসেনি তো? হঠাৎ এমন ব্যবহার করছো যে। ইভানের কথা শুনে কথার বিরক্তিতে ভুরু কুঁচকে আসছে। এমনিতেই ও একটা মেয়ে হয়ে এত কিছু করেছে, একটা ছেলের কাছে আসার জন্য হোক না, সে ওর স্বামী, তবুও কি লজ্জাজনক ব্যাপার। আর সেখানে এই ইভান নামক লোকটার কি সব বলছে। এতদিন হয়ে গেল, নিজে থেকে তো কাছে টেনে নিল না, আর আজ কথা এত কিছু করলো, তবু এই লোকটা কিছুই বুঝলো না। কথা রেগে ইভানের গলা থেকে হাত সরিয়ে নিল। দিলেন তো মুডটা নষ্ট করে। সারা দিন ধরে এত কিছু করলাম, আর মাত্র 2 মিনিটে দিলেন মুডটা নষ্ট করে। আপনি কি অবুঝ শিশু? কিছু বুঝে পারেন না? ধুর। বলে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কথা রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই ইভান পেছন থেকে কথার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। সমস্যা কি? হাত ছাড়ুন। ইভান শাড়ি ভেদ করে কথার কোমরে হাত দিয়ে বলল, ছাড়ার জন্য তো ধরিনি, আমি তো আগেই বুঝেছিলাম আমার কোথাও বাকি আমাকে কাছে চায়, কিন্তু তার মুখ থেকে শুনতে চাইছিলাম। আদিক্ষেতা ছাড়ুন তো। এখন আবার আপনি করে বলছো কেন? এতক্ষণ তো কি সুন্দর তুমি করে বলছিলে। আমার ইচ্ছে। ইভান কথাকে কোলে তুলে নিয়ে বলল, দেখাচ্ছি তোমার ইচ্ছে। ইভান কথাকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও কথার উপর সম্পূর্ণ ভার দিয়ে শুয়ে পড়ল। কি করছেন কি? একদম আমার কাছে আসবেন না। বললেই হলো। বলে কথার শাড়ির আঁচলটা ফেলে দিয়ে কথার গলায় মুখ ডুবিয়ে দিল। গলায় ইভানের ঠোঁটের স্পর্শে কথা যেন কেঁপে উঠল। ইভান অসংখ্য ছোট ছোট চুমুতে কথার গলা ভরিয়ে দিতে লাগলো। কথা ইভানের চুলের মধ্যে হাত দিয়ে চেপে ধরেছে। মিনিট 5 পর ইভান কথার গলা থেকে মুখ উঠিয়ে নিজের শার্টটা খুলে ফেলে দিয়ে কথার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। ধীরে ধীরে ইভানের স্পর্শগুলো আরো বেসামাল হয়ে পড়ছে। কথা আর নিতে পারছে না। নিজেকে কেমন উন্মাদ মনে হচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এবার কথা নিজেও ইভানের স্পর্শগুলোতে সাড়া দিতে শুরু করলো। একটি ভালোবাসার পূর্ণতা পেল আজ। দুজনে মিলে আজ ভালোবাসার সমুদ্রে ডুব দিল। একজন ভালোবাসার মানুষ অন্যজনকে কাছে পাওয়ার নেশায় মত্ত হয়ে উঠল আজ। সকাল 10টা, মাথার উপর সূর্য উঠে গেছে অনেক আগেই। ব্যস্ত শহর ব্যস্ত হয়ে পড়েছে অনেক আগেই। শুধু এই মানবী দুজন এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর ঘুমোবেই বা না কেন? কাল রাতে তো এরা একটুও ঘুমায়নি। আজ ভার্সিটিও ছুটি, তাই এদের ঘুম থেকে ওঠারও ততটা তাড়া নেই। হঠাৎ ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করতে ঘুম ভেঙে গেল কথা। চোখ খুলে তাকিয়ে দেখে ইভান ওকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে ঘুমিয়ে আছে। ইভানের মুখের দিকে চোখ পড়তেই কাল রাতের সবকিছু মনে পড়ল কথার। সাথে সাথে লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। কথার ঠোঁটে লিপস্টিক আর কথার ঠোঁটে নেই। কাল রাতে কথার ঠোঁটের লাল লিপস্টিক সব ইভানের ঠোঁটে, গালে আর নাকে লেগে আছে। কথা আলতোভাবে হাত ছুঁয়ে দিল ইভানের ঠোঁটে, তারপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল ইভানের গালে। মশাই এখনো গভীর ঘুমে। সে টেরই পাচ্ছে না যে তার ঘুমের সুযোগ নিয়ে তার বউ তাকে আদর করে দিচ্ছে। কথা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইভানের দিকে। ইভান কেমন বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমাচ্ছে। দেয়াল ঘড়ির দিক তাকিয়ে দেখে কথা প্রায় 11টা বাজতে চলল। না, এখন উঠতে হবে। কিন্তু নিজের দিকে তাকিয়ে একটা ঠোঁটে কামড় হাসি দিল কথা। ইভান কেমন সাপের মতো পেঁচিয়ে আছে ওকে। ইভানের দিকে তাকিয়ে আবার ইভানের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে অনেক সাবধানে নিজেকে ইভানের কাছ থেকে ছাড়িয়ে নিল, যাতে ইভানের ঘুম ভেঙে না যায়। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা বানানোর উদ্দেশ্যে চলে এলো কথা। ইভানের ঘুম ভেঙেছে প্রায় 12টা। ঘুম ভাঙতেই চোখ না খুলে পাশে হাত দিয়ে হাঁটতে দেখে কথা নেই। কথাকে না পেয়ে লাফ দিয়ে উঠে বসলো। রুমের কোনায় কোনায় চোখ বুলালো, কোথাও কথা নেই। তাড়াতাড়ি পাশে রাখা শার্টটা গায়ে জড়িয়ে নিচে নেমে এলো ইভান। রান্নাঘরের সামনে গিয়ে দেখে কথা রান্না করছে। আস্তে গিয়ে কথার পেছন থেকে জড়িয়ে ধরল ইভান। উঠে গেছো? ইভান কথার ঘাড়ে মুখ গুজে বলল। এবার ইভানকে নিজের থেকে ছাড়িয়ে কথা ইভানের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, ফ্রেশ না হয়ে এখানে এসছো কেন? ইভান ঠোঁট উল্টে বলল, ঘুম থেকে উঠে তোমাকে খুঁজে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম। কি ভেবেছিলে? বাপের বাড়ি গেছি? কালকে রাতের পরেও তোমার মনে হয় তোমাকে ছেড়ে আমি বাপের বাড়ি যাব? ইভান ঠোঁট প্রশস্ত করে একটা হাসি দিয়ে বলল, একদম না, তবুও ভয় হয়তো। এখন তোমাকে দেখে আমি ভয় পাচ্ছি। নিজেকে আয়নায় দেখেছো? যাও ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা বানাচ্ছি। ইভান ফ্রেশ হতে আবার উপরে চলে গেল, কিন্তু ওয়াশরুমে ঢোকার আগে একবার আয়না দেখা বাঞ্ছনীয়। কথা কেন বলল ইভানকে দেখে ওর ভয় লাগছে? ইভানের মুখে কি কিছু লেগে আছে নাকি?
আয়নার সামনে দাঁড়াতেই ইভানের চোখে পড়ল ওর পুরো মুখে কথার ঠোঁটে লিপস্টিকের ছড়াছড়ি। শার্টের বোতাম খুলে চোখ পড়ল ওর বুকের একটা কামড়ের দাগ স্পষ্ট জল করছে। পিঠে অসংখ্য নখের আঁচড়। নিজেকে সম্পূর্ণ পর্যবেক্ষণ করে ঠোঁট কামড়ে একটা প্রশান্তির হাসি দিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ইভান। প্রায় ঘন্টাখানেক পর একদম গোসল সেরে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো ইভান। নিচে নামতেই এতক্ষণে ইভানের ঠোঁটের কোণের প্রশান্তির হাসিটা উবে গেল, কারণ সোফায় বসে আছে ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগম, আর তাদের সামনে কথা। ইভানকে দেখেই কথা উঠে ইভানের কাছে এলো। দেখো কারা এসছে। ইভান ভয়ে কথার হাতটা চেপে ধরল। এরা আবার এখানে এসেছে কেন? এই তো কাল রাতেই সবটা ঠিক হলো, এবার আবার কি ওদের আলাদা করতে এসেছে? না না, এবারও কথার থেকে আলাদা হলে মরেই যাবে। অনেক সাধনার পর কথাকে নিজের করে পেয়েছে, আর হারাতে পারবে না। ওনারা এখানে কেন এসেছেন? এগুলো কেমন ধরনের কথা? ওনারা তোমার মা বাবা, ওনারা তোমার বাড়িতে আসবে না তো কারা আসবে? দেখো ইভান, অনেক হয়েছে। তুমি আমাদের একমাত্র ছেলে, আমার তো কোনো কিছুর অভাব নেই। আর কতদিন বাইরে ঘুরবে? এখন বাড়ি ফিরে চলো। ইভান কথার হাতটা আরো শক্ত করে ধরে বলল, আমি কথাকে রেখে কোথাও যাব না। কথাকে রেখে কে যেতে বলেছে? কথাকেও তো নিয়ে যাব। না না, আমি ওই বাড়ি যাব না, আর কোথাও যাবে না। কিন্তু আমি তো যাব। কি? কোথায় যাবে তুমি? আমি আমার শ্বশুর বাড়ি যাব। তুমি গেলে যাও, না গেলে না যাও। না, তুমি কোথাও যাচ্ছ না। ওই বাড়ি তো নাই। ওই বাড়িতে গেলে এরা যদি আবার আমাদের দুজনকে আলাদা করে দেয়। শেষের কথাগুলো ইভান একটু আস্তে করে কথার কানে কানে বলল। মা, আপনার ছেলে যাবে না, আমি একাই যাব। আপনার একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। বলে উপরে চলে গেল। ইভান কথার পিছু যেতে যেতে বলল, দেখো কথা ভালো হচ্ছে না, কিন্তু তুমি কোথাও যাবে না। আমি আমার শ্বশুর বাড়ি যাব। তোমাকে তো কেউ জোর করছে না, তো চুপচাপ থাকো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে কথা। কালকে ইভানের আনা শাড়িগুলো থেকে নীল শাড়ি, নীল চুড়ি পরে খুব সুন্দর করে সেজেছে। বিছানার উপর বসে আর চোখে কথাকে দেখছে, কিছু বলছে না, একদম চুপচাপ। কারণ সে রাগ করেছে। কথাকে কত করে বলল বাড়ি না যেতে, কিন্তু কথা তো যাবেই। তাই কথার উপর রাগ দেখি মুখ ফুলিয়ে বিছানায় বসে আছে ইভান। কথা আজ খুব সুন্দর করে সেজেছে। কথাকে না দেখেও থাকতে পারছে না, তাই সরাসরি না তাকিয়ে আর চোখে দেখে যাচ্ছে কথাকে। দেখো তো আমাকে কেমন লাগছে। ইভান মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, জানি না। দেখো না কেমন লাগছে। মা বলল তোমার কাজিন ভাই ব্রাদার্স ওই বাড়িতে আসবে নাকি, তাদের সামনে আমাকে সুন্দর দেখাতে হবে নাকি? ইভান লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কারা আসবে? তোমার কাজিন ভাই ব্রাদার্সরা। আমার জামা কাপড় গুছাও, আমিও যাব। আগেই গুছিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, তোমার কাজিনদের মধ্যে কি সুন্দর কোনো ছেলে আছে? কেন? না, একটা প্রেম করতাম আর কি। কথা কথা হাসতে হাসতে নিচে চলে গেল, আর যাওয়ার সময় বলে গেল, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো, আমরা অপেক্ষা করছি। ইভান ফুঁসতে ফুঁসতে রেডি হয়ে নিল। ইভান আর কথা ইভানদের বাড়ির এসেছে ঘন্টাখানেক হয়েছে। এ বাড়িতে আসার সাথে সাথেই কথা আর ইভানকে বরণ করে বাড়িতে ঢুকিয়েছে পারভিন বেগম। বাড়িতে ওদের আসা উপলক্ষে ছোটখাটো একটা পার্টি থ্রো করা হয়েছে। এখানে পার্টি থ্রো করা হয়েছে, আগে বলবে না? আগে বললে কি হতো? আর একটু সেজে গুজে আসতাম। নিজে তো খুব সেজে এসেছো। কথা অগ্নিদৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে বলল, কেন সেজে গুজে মেয়েদের পাগল করার ধান্দায় আছো নাকি? ওই একটু আধটু। কথা দাঁতে দাঁত চেপে বলল। সাহস তো কম না তোমার। কথা আরো কিছু বলতে চাইছিল, কিন্তু এর মধ্যে ইভানের একটা কাজিন এসে বলল, ভাবি, আপনি কিন্তু দেখতে খুব মিষ্টি। কথা একটা মুস্কি হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস। আমার বউ মিষ্টি নাকি তিতা তোর কাছে কেউ জানতে চেয়েছে? যা নিজের বউয়ের কাছে যা। কথা অবাক হওয়ার ভান করে বলল, ছেলেটা কি বিবাহিত? ইস, ভেবেছিলাম ছেলেটার সাথে একটু প্রেম করব, তার হলো না। আর একবার অন্য ছেলেদের কথা মুখে আনলেও মুখ ভেঙে দেব। আর তোমার মুখে অন্য মেয়েদের কথা আনলে আলাদা রুমে ঘুমানো শুরু করব। সব নিয়ম কানুন শেষ করে কথা আর ইভানকে রুমে পাঠাতে পাঠাতে রাত 12টা। এতক্ষণ ইভান অনেকভাবে চেষ্টা করেছে তাড়াতাড়ি রুমে যাওয়ার, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। কথাও ঘুমে ঢুলু ঢুলু। এমনি কাল রাতে একটুও ঘুম হয়নি। ইভান রুমে এসেই বিছানায় গা এলিয়ে দিয়েছে, আর কথা ফ্রেশ হতে ঢুকেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে কথা দেখে ইভান বিছানায়। ইভান লম্বা টান টান হয়ে শুয়ে আছে। কথা চুল মুছতে মুছতে বলল, যাও ফ্রেশ হয়ে এসো, তারপর শোবে। ইভান কোনো কথা বলছে না। ইভানের কোনো সারা শব্দ না পেয়ে কথা বলল,
কি গো, ঘুমিয়ে পড়েছো? ওঠো, ফ্রেশ হয়ে এসো, তারপর ঘুমাবে। না, ইভান এবারও কোনো কথা বলছে না, আগের মতোই শুয়ে আছে। ইভান ঘুমিয়েছে কিনা দেখতে ইভানের দিকে একটু এগিয়ে দেখতেই ইভান কথার কোমর ধরে টেনে নিজের বুকের উপর ফেলে দিয়ে বুকের সাথে চেপে ধরল। তুমি ঘুমাওনি? ওঠো, ফ্রেশ হয়ে ঘুমাবে। বউকে আদর করে একসাথে ফ্রেশ হব। বলেই কথার ঠোঁটে ছোট্ট একটা চুমু খেলো। তোমার শরীর থেকে ঘামের গন্ধ আসছে, আগে ফ্রেশ হও, তারপর না হয় তোমার আদর টাদর হবে। না, আগে বউকে আদর করব, তারপর ফ্রেশ হব। সারাদিনে বউটাকে একটু কাছে পাইনি, এখন বউকে কাছে পেয়ে 1 মিনিটের জন্য দূরে থাকতে পারবো না। কেটে গেল বেশ কিছুদিন। কথার সেমিস্টার ফাইনাল পরীক্ষাও চলে এসেছে। কথা রাত দিন এক করে শুধু পড়ছে আর কোনো দিকে খেয়াল নেই। কথা সারা রাত ধরে টেবিলে বসে পড়ে আর ইভান বিছানায় বসে গালে হাত দিয়ে অসহায়ের মতো কথার দিকে তাকিয়ে থাকে। কথার মধ্যে এই সময় কোনো মায়া দয়া নেই। সে ইভানের এই অসহায়ের মতো দৃষ্টি দেখেও না দেখার ভান করে থাকে। এত পড়ালেখা দিয়ে কি করবে কথা? স্বামীকে আদর করো, খেদমত করো, জান্নাত পাবা। একটা কথা কি জানো, আমি কখনো তোমার মতো প্রফেসর জামাই দেখিনি বা শুনিনি। মানে আমার আবার কি হলো? কি বলতে যাচ্ছ তুমি? আমি যত গল্প উপন্যাস পড়েছি বা নাটক সিনেমা দেখেছি, সব জায়গায় পড়েছি বা দেখেছি প্রফেসর জামাইরা স্ত্রীর পড়াশোনার প্রতি খুবই কঠোর হয়। সারা দিন রাত শুধু পড়ায়, না পড়লে মারে, শাস্তি দেয়। আর তুমি একদম উল্টো, তুমিও তো আমার প্রফেসর জামাই। আমি পড়ছি আর তুমি আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছ। প্রথমত আমি ওই গল্প বা উপন্যাস সিনেমার প্রফেসরদের মতো প্রফেসর না। অনেক সাধনা করে আমার বউকে আমি আমার নিজের করে পেয়েছি। তাই সারাদিন রাত বউকে আদর না করে বউকে বসিয়ে বসিয়ে পড়াবো, অত ভালো প্রফেসর আমি না। আমি একজন বউ পাগলা মানুষ। বউয়ের থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না। তাহলে তুমি স্বীকার করলে তুমি বউ পাগলা? অফকোর্স। আর সত্যি কথা স্বীকার করতে আমি ভয় পাই না। আর তাছাড়া কেউ আমাকে বউ পাগলা বললে আমার ভালোই লাগে, বিষয়টা আমি উপভোগ করি। তোমার মতো পুরুষ মানুষ আমি কখনো দেখিনি। হ্যাঁ, এখন তো দেখলে। আর আমার মতো পুরুষ মানুষ যা তুমি জীবনেও দেখোনি, তা দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার কিন্তু একটা চুমু প্রাপ্য। কথা ভেঙচি কেটে বলল। এই শখ কত? আমার শখ একটু বেশি। 1 বছর পর। সময় পরিবর্তনশীল, সময় বদলেছে, সম্পর্ক বদলেছে। ইভান আর কথার সাথে ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগমের সম্পর্কটা স্বাভাবিক হয়েছে। এর মধ্যে কবির আর রাফিয়ার বিয়েটাও হয়ে গেছে। রাফিয়ার বাবা কবিরকে আগে থেকেই পছন্দ ছিল, তাই যখন কাদের সাহেব রাফিয়ার জন্য কবিরের প্রস্তাব দিয়েছিল সবাই সানন্দে গ্রহণ করেছে। বিয়েটা অনেকটা ঘরোয়াভাবেই হয়েছে, কিন্তু এই বিয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল আরেক জোড়া ভালোবাসার। ইদানিং কথার শরীরটাও ভালো যাচ্ছে না, কিছু খেলেই বমি হচ্ছে, সবসময় মাথা ঘুরে। ইভান অনেকবার ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু কথা গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে চেপে গেছে। বিষয়টা কথা রিজিয়া বেগম আর পারভিন বেগমের সাথে শেয়ার করলে তারা দুজনই বলেছে অন্য কথা। কথাটা শুনে আর কথা বাসায় বসে থাকতে পারেনি, একা একাই চলে গেছে টেস্ট করতে। টেস্টের রিপোর্ট দেখে থ হয়ে দাঁড়িয়ে আছে কথা, চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। এ অশ্রু দুঃখের না সুখের? নিঃসন্দেহে একটা মেয়ের কাছে মা হওয়ার সুখ সব থেকে বড় সুখ। কথা মা হতে চলেছে, তার মধ্যে বেড়ে উঠেছে আরেকটি জীবন। রিজিয়া বেগম আর পারভিন বেগমের কথাই সত্যি হয়েছে। যখন থেকে কথা শুনেছে ও মা হতে চলেছে, তখন থেকেই নিজের অজান্তেই ওর হাত বারবার পেটে চলে যাচ্ছে। কথা ভেবে রেখেছে আজ ইভান বাসায় আসলে ওকে সারপ্রাইজ দিবে। নিশ্চয়ই এই সারপ্রাইজ পেয়ে ইভানও খুব খুশি হবে। তার প্রথম বাবা হওয়ার অনুভূতি কেমন হবে ভাবতেই কথার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ড্রয়িং রুমে টি টেবিলের উপর রিপোর্টটা রেখে তার উপর টিভির রিমোট রেখে দিল কথা। কারণ ইভান রোজ ভার্সিটি থেকে এসে প্রথমে টি টেবিলের পাশের সোফায় বসে তারপর উপরে ফ্রেশ হতে যায়। ইভান যখন বাসায় ঢুকে রিপোর্টটা দেখবে আর দেখবে সে বাবা হতে চলেছে, তখন তার কি রিয়াকশন হবে দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে কথা। ইভান ভার্সিটি থেকে ফিরেছে, কথা রান্নাঘর থেকে ওকে দিচ্ছে কি হবে সেটা দেখার জন্য। সে প্রতিদিনের মতোই বাসায় ঢুকে সোফায়ও বসেছে, কিন্তু রিপোর্ট দেখেনি। সে রিপোর্টটাকে এক প্রকার ইগনোর করে উপরে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ফিরে এসে সোফায় বসলো। এবার কথা রান্নাঘর থেকে দৌড়ে এলো, কিন্তু কই, ইভান রিপোর্টের উপর থেকে রিমোট নিয়ে টিভি দেখছে। রিপোর্টটা এখনো আগের জায়গায় পড়ে আছে। কথাকে এভাবে দৌড়ে আসতে দেখে ইভান বলল, কিছু বলবে? কথা হতাশ হয়ে বলল, না বলে আবার রান্নাঘরে চলে গেল। ইভান ভার্সিটি থেকে ফিরেছে প্রায় ঘন্টা 2 হয়ে এসেছে। এর মধ্যে সে বাসায় কোনা কোনা চষে ফেলেছে, কিন্তু কথার রাখা রিপোর্টটা এখনো দেখেনি। এবার কথার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। রাগে মাথায় আগুন জ্বলছে। ভিতরে জ্বলতে থাকা আগুনকে চাপা দিয়ে খাবার টেবিলে ইভানের সাথে খেতে বসেছে কথা। একটুখানি খেতেই যেন খাবার ভিতর থেকে ঠেলে ঠুলে বেরিয়ে যাওয়ার উপক্রম।
কথা দৌড়ে বেসিনের কাছে বমি করার জন্য। ইভানও কথার সাথে সাথে গেল। দেখেছো, কতবার তোমাকে বলেছি ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে চলো, কিন্তু তুমি তো যাবেই না। কি অবস্থা হয়েছে শরীরের? কথা ইভানের কথায় কোনো পাত্তা না দিয়ে আবার টেবিলে বসলো খেতে। কথা, আমি কি কিছু বলছি তোমাকে? আর কিছু বলার আগে কথা আবার ছুটলো বমি দেওয়ার উদ্দেশ্যে। আজ আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আজ তোমাকে আমার সাথে ডাক্তারের কাছে যেতেই হবে, চলো। আমার মেজাজটা এমনি গরম আছে, আরো গরম করবে না, সরো এখান থেকে। ভালো কথা বললে তো তোমার মেজাজ গরম হবেই, কিন্তু আজ যদি তুমি আমার সাথে ডাক্তারের কাছে না যাও তাহলে আমার মেজাজ আরো গরম হবে। ইভানের কথা শুনে কথার রাগে ধূপধাপ পা ফেলে টি টেবিলের উপর থেকে রিপোর্টটা নিয়ে ইভানের হাতে ধরিয়ে দিল। আবার ধূপধাপ পা ফেলে উপরে গিয়ে শব্দ করে রুমের দরজাটা আটকে দিল। ইভান একবার উপরে তাকিয়ে রিপোর্টটা খুলল। রিপোর্টটা পড়ে ইভানের চোখ বড় বড় হয়ে গেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ও বাবা হচ্ছে, এটা কি সত্যি নাকি ভুল দেখছে? রিপোর্টটা হাতে নিয়েই ইভান রুমের দিকে ছুটল। কথা দরজা আটকে বসে আছে। কোথু, দরজাগুলো। না, খুলবো না দরজা। ইভান রুমের দরজা ধাক্কিয়েই যাচ্ছে। কথা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে দরজাটা খুলে দিতেই ইভান কথাকে জড়িয়ে ধরল। সত্যি আমি বাবা হতে চলেছি কোথু, আমিও বাবা হব। জানো আজ আমার কতটা খুশি খুশি লাগছে, বলে বোঝাতে পারবো না। ইভানের খুশি দেখে কথার রাগটা নিমেষেই গলে গেছে। কথা ও পরম যত্নে ইভানকে নিজের সাথে জড়িয়ে নিল। একটু পর ইভান কথাকে ছেড়ে দিয়ে কথার পেটের উপর হাত রাখলো। এখানে বেড়ে উঠছে আমার ছোট্ট বেবিটা, আমিও বাবা হচ্ছি কোথু, আমাকেও কেউ বাবা বলে ডাকবে। আমার হাতের আঙ্গুলগুলো তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে ধরে ওটা হাঁটবে। আমি যখন বাইরে যাব তখন আমার সাথে বাইরে যাওয়ার জন্য বায়না ধরবে। কথা মন দিয়ে ইভানের কথাগুলো শুনছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাবা তাকে নিয়ে কত পরিকল্পনা করে রেখেছে। কথার প্রেগন্যান্সির পর থেকেই ইভান প্রায় সব সময় কথার সাথে সাথেই থাকে। ভার্সিটিতে যতক্ষণ থাকে তখন একটু পরপর কল দিয়ে কথার খবরাখবর নেয়। কথার প্রেগন্যান্সির খবর শুনে ইলিয়া চৌধুরী আর কাদের সাহেব দুইজনই বলেছিল কথাকে তাদের কাছে নিয়ে যাবে, কিন্তু ইভান কিছুতেই যেতে দিবে না। সে কথাকে ছাড়া থাকতে পারবে না। অবশ্য ইভান এই চাকরিটাও ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু কথা কিছুতেই ইভানকে চাকরিটা ছাড়তে দিবে না। কথা চায় ইভান নিজে কিছু একটা করুক, আর তাছাড়া এই প্রফেশনটা ইভানের পছন্দের প্রফেশন না, কথার পছন্দের প্রফেশন। কথার প্রেগন্যান্সির 5 মাস চলছে। একদিন রাতে হঠাৎ কথা লাফ দিয়ে ঘুম থেকে উঠল। কথাকে লাফ দিয়ে ঘুম থেকে উঠতে দেখে ইভান উঠে পড়ল। কথা প্রেগনেন্ট হওয়ার পর ইভানের ঘুমটাও কেমন যেন পাতলা হয়ে গেছে। ঘুমালেও কান সজাগ থাকে কথার, আবার কখন কি প্রয়োজন হয়। ইভান তড়িঘড়ি করে বলল, পেইন উঠছে, অ্যাম্বুলেন্স রাখবো। কথা বুড়ো কুচকে ইভানের দিকে তাকিয়ে বলল, তোমার মাথায় কি সমস্যা দেখা দিয়েছে? আমার প্রেগন্যান্সির কেবল 5 মাস, এক্ষুনি লেবার পেইনে উঠবে? আশ্চর্য। তাহলে কি হয়েছে, এভাবে লাফ দিয়ে উঠলে যে? কথা হাসি হাসি মুখ করে বলল, বেবি পেটের ভেতর কিক মেরেছে। ইভান চোখ বড় বড় করে বলল, সত্যি আমার বেবি কিক করেছে? এই দেখো। বলে ইভানের হাতটা কথার পেটের উপর রাখলো। একটু পর ইভান লাফ দিয়ে উঠে বসলো। সত্যি আমার বেবি কিক করেছে, আমার বেবি কিক করেছে বলে সেদিন ইভানের সে কি লাফালাফি। ইভানের বাচ্চামো দেখে কথা তখন শুধু হেসেছিল। কথার প্রেগন্যান্সির প্রায় শেষ দিকে। ইভান আরও 1 মাস আগে ভার্সিটি থেকে ছুটি বাসায় এসে বসে আছে। ভার্সিটি থেকে তো এতদিনের ছুটি একসাথে কিছুতেই দিবে না। শেষে নিজের মিথ্যা অসুস্থতা দেখিয়ে ছুটি নিয়েছে। এই 1টা মাস 1টা সেকেন্ডের জন্য কথাকে চোখের আড়াল করেনি। হঠাৎ কথার ঔষধ শেষ হয়ে যাওয়ায় ঔষধ আনতে গেছে ইভান। মোবাইলটাও বাসায় ফেলে গেছে। বাসার সামনের দোকানেই যাবে ভেবেছিল, কিন্তু বাসার সামনের দোকানটাই ওষুধ না পাওয়ায় ওষুধটা আনতে একটু দূরে যেতে হয়েছে। সেখানে গিয়ে দেখা হলো ভার্সিটির একজন প্রফেসরের সাথে। ব্যাস তার সাথে একটু আড্ডায় বসলো। আর এই সময়টাই কথার লেবার পেইন উঠেছে। ব্যথা আর সহ্য করা যাচ্ছে না। কথা ব্যথায় চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। ইভানকে কলের উপর কল দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ ফোন রিসিভ করছে না। শিশু উপায় না পেয়ে কবিরকে কল করেছে। কবির দ্রুত এসে কথাকে হসপিটালে ভর্তি করেছে। খবর পেয়ে ইলিয়া চৌধুরী আর পারভিন বেগমও ঢাকা থেকে ফ্লাইটে চলে এসেছে, কিন্তু ইভানের কোনো খোঁজ খবর নেই। সবাই মিলে ইভানের ফোনে ট্রাই করে যাচ্ছে, কিন্তু ইভানের ফোন তো বাসায়। প্রায় ঘন্টা 3 পর বাড়ি ফিরেছে ইভান। বাড়ির সামনে আসতে ইভান অবাক। বাড়ির গেটে তালা ঝুলছে। এ কি, ওর বাড়ির গেটে তালা ঝুলিয়েছে কে? আর কথা, সে কোথায়? এর মধ্যে সামনে চায়ের দোকানের ছেলেটা এসে ইভানকে সবটা বলে গেল। সবটা শুনে ইভান যেন পাথর হয়ে গেছে। নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছে। ও কেন আড্ডায় বসলো আর এতটা দেরি করলো? ওর তো মাথায় রাখা উচিত ছিল কথা প্রেগনেন্ট।
ইভান ছুটে হাসপাতালে গেল। ইভানকে হাসপাতালে দেখে ইলিয়াস চৌধুরীর মেজাজের পারদ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার ছেলে যে এতটা কাণ্ড জ্ঞানহীন আগে তার জানা ছিল না। এই অবস্থায় মেয়েটাকে একা ফেলে সে আড্ডায় বসেছিল, ভাবা যায়? এখানে এসেছো কেন? তোমাকে এখানে আর প্রয়োজন নেই। আহা, ছেলেটাকে এভাবে বলছো কেন? কিভাবে বলবো আর? ওকে বারবার বলেছি মেয়েটাকে আমাদের কাছে নিয়ে যাই, তা না। আজ কি করলো? মেয়েটাকে একা এই অবস্থায় ফেলে কোনো রাজকাজ করতে গিয়েছিলে শুনি? ইলিয়াস চৌধুরী আরো কিছু বলবে, কিন্তু তার আগে একজন নার্স এসে হাসি মুখে সামনে দাঁড়ালো। কংগ্রাচুলেশন, মেয়ে হয়েছে। ইভান উদ্বিগ্ন হয়ে বলল, আর আমার কথা হোক কেমন আছে? আলহামদুলিল্লাহ, মা মেয়ে দুজনেই ভালো আছে। কথার কেবিনে সবাই বসে আছে। বেবিটাকে একে একে সবাই কোলে নিয়েছে, শুধুমাত্র ইভান ছাড়া। এই সন্তানের বাবা ইভান, তার জন্য তো এই সন্তান পৃথিবীতে এসেছে নাকি? কিন্তু তাকেই তার সন্তানকে ধরতে তো দূরের কথা, ছুতেও দেওয়া হচ্ছে না। এ কেমন অনাচার! ইভান অনেকবার নিজের সন্তানকে কোলে নিতে গিয়েছিল, কিন্তু ইলিয়াস চৌধুরী সরাসরি বলে দিয়েছে, ওকে যেন আমার নাতনির আশেপাশে না দেখি। ও যে রাজকার্য উদ্ধার করতে গিয়েছিল সেখানেই যেন থাকে। ইভান অসহায়ের মতো মুখ করে একবার বাচ্চার দিকে তাকাচ্ছে, একবার কথার দিকে, আর একবার পারভিন বেগমের মুখের দিকে। পারভিন বেগমের ছেলের অবস্থাটা খুব ভালোভাবেই আন্দাজ করতে পারছে। সে ইলিয়াস চৌধুরীকে ঠেলে ঠুলে বাইরে নিয়ে গেল, আর যাওয়ার সময় ইভানকে চোখ দিয়ে ইশারা করে গেছে বাচ্চার কাছে যাওয়ার জন্য। ইলিয়াস চৌধুরী কেবিন থেকে বের হতেই ইভান বাচ্চাকে কোলে তুলে নিয়ে কথার পাশে বসল। ইভানের ঠোঁটে যেন বিশ্বজয়ের হাসি। ইভান বেবির কপালে একটা আলতোভাবে চুমু খেয়ে বলল, কথা দেখো, আমাদের বেবি, আমাদের ভালোবাসা আজ স্বয়ং সম্পূর্ণ। আজ আমি পরিপূর্ণ, কথা পরিপূর্ণ। আমি একজন স্বামী হয়েছি, আজ একজন বাবা হয়েছি। জীবনে বেঁচে থাকার সবচেয়ে মূল্যবান সম্পদগুলো আজ আমার হয়েছে। বলে কথার কপালেও আলতোভাবে একটা চুমু খেলো। তুমি আমার মুগ্ধতা, তুমি আমার কুয়াশার চাদরে মোড়া স্নিগ্ধতা, তুমি আমার শেষ বিকেলের পশ্চিম আকাশে ছড়িয়ে পড়া রক্তিম সূর্যের আলো, তুমি আমার হৃদয় বাগানে ফোটা একমাত্র ফুল, তুমি আমার শেষ ঠিকানা, যে ঠিকানা চাইলেও কেউ মুছতে পারবে না, যে ঠিকানা থেকে আমার আর কখনো ফেরা হবে না।